ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। কবি যখন কলম ধরেন তার মনের কথা কাগজে কলমে লিপিবদ্ধ হয়, আর সেই কথাই আবৃত্তিকার উপস্থাপন করেন অনেক মানুষের সামনে। কোথাও একটা কবিতার অন্তর্নিহিত বার্তা সঠিকভাবে পৌঁছে দেওয়াই আবৃত্তিকারের কাজ, এবং তার সঠিক বোধের মাধ্যমে সঠিক ব্যঞ্জনায় সেই অভিব্যক্তিটাকে যখনই মানুষের মন ছুঁতে পারে তখনই হয় সেই উপস্থাপনার সার্থক প্রয়াস এবং তার সার্থকতা। আজকের কথা ও কবিতায় আমি সুস্মিতা আমাদের দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। কবিতাকে নিয়ে এইভাবেই এগিয়ে চলতে চাই, বেঁচে থাকতে চাই, তাই আবারও কথা ও কবিতার এই পর্বে আমি যেমন এসেছি, আমার সাথে আরেকজন মহুয়া বসু সেন। নমস্কার জানাই তোমাকে, অনেক অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। এই যে কবিতাকে নিয়ে পথ চলা কবে প্রথম শুরু করেছিলে? প্রথম শুরু করেছি তো তখন আমার বয়স 3 বছর। আচ্ছা, মায়ের হাত ধরে শুরু। তখন কথা বলতে শিখেছি, কথা বলতে শিখে কবিতাও বলতে শিখেছি। তখন আলাদা করে আবৃত্তি কিছু ছিল না, কথা বলার যেভাবে বাচ্চাদের কাছে মা যেভাবে ভালো লাগিয়েছিল আমার সেইভাবেই ভালো লেগেছিল। অনেক পরে এসে কবিতাকে ভালোবাসতে শিখেছি এবং এখন কবিতাকে নিয়েই চলছে। এখন কবিতাকে নিয়ে চলছি। একটা কবিতাই তাহলে শুনি। প্রথমে শুরু করি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হাঁ। মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন পুরো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার। মৃত্যু দূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে। মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিনরাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বীণাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে, নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। সেদিন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে?
প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। কবিতার মধ্যে এটাই যে বক্তব্যটা উঠে এলো যে আমার চোখ দিয়ে দেখা, একদম। আমি তাকে সুন্দর বলেছি বলেই সে সুন্দর হয়েছে। এবং এই যে আপেক্ষিক এক একটা দৃষ্টিভঙ্গি এবং সেই মতো করেই নিজের পথ চলা, যেমনভাবে তুমি কবিতাকে বেছে নিয়ে চলছো, তো কখন মনে হলো, মানে ছোটোর থেকে কবিতার সঙ্গে ছিল, কখন মনে হলো যে আরো বেশি করে কবিতাকে ধ্যানে জ্ঞানে নিয়ে কবিতা নিয়ে উপস্থাপনার পথে চলি? এটা মনে হলো বলতে পারো একটা সময় তো 3 বছর থেকে শুরু করেছি বলেইছি। তারপরে ওখানে আমি মফস্বলের মেয়ে, একটা সময় শিশু শিল্পী হিসেবেও বেশ পরিচিত মুখ ছিল। মফস্বল মানে ত্রিবেণী। আচ্ছা, ত্রিবেণী। তো ওখানে কবিতার চর্চাটা খুব বেশি, কলকাতা থেকে বেশি। এখন তো তুমি কলকাতাবাসী। হ্যাঁ, একটা সময় ওখানে প্রচুর কম্পিটিশনে জিতেছি শিশু শিল্পী হিসেবে। এটা আমাদের ছোটবেলায় ছিল, মানে প্রচুর প্রতিযোগিতা হতো, কিন্তু এটা বড় বড় দেখা যায় না, কবিতা বড় বলার বড় একটা কবিতা। রেওয়াজ। হ্যাঁ, তো সেই সময় চলতাম ঠিকই মায়ের ইচ্ছেতে। যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হয়েছে খুব অল্প বয়সে, উচ্চ মাধ্যমিক দিয়ে আমার বিয়ে হয়ে গেছে। তারপরে পড়াশোনা, তারপরে সন্তান মানুষ করে একটা সময় মনে হয়েছে না, কবিতাকে ছেড়ে আমি থাকতে পারছি না। নিজেই চর্চা করতাম, সময় পেতাম না কোথাও যাওয়ার। তারপরে প্রথাগত শিক্ষা বিভিন্ন গুরুর কাছে বিভিন্ন সময় শুরু করেছি, আর তখনই আস্তে আস্তে কবিতার হাত ধরে পথ চলা শুরু। বলার ইচ্ছে, অনেক মানুষের সামনে নিজেকে তুলে ধরা, তার কবিতার বক্তব্য তো নিজের না হলে সেটা বলা যায় না। একদমই তাই। আরেকটা কবিতায় যাই আমরা, বরং এবার একটু অন্য কবির কবিতায় যাই। কার কবিতা শোনা? নির্মলেন্দু গুণ, বাহ। আমার জন্ম। তপ শেষে যখন বাল্মীকি তার মুদিত নয়ন খুলিলেন, দেখিলেন লব নেই। চোখের সম্মুখে দিগন্ত বিস্তৃত ধূধু শূন্য তপবন পড়ে আছে। কোথা লব, কোথা লব, ফিরে আয়, ডাকিলেন মুনি। ফিরে এলো প্রতিধ্বনি। শিশু লব দিল না উত্তর। এ কোন বিধির লীলা, ভাবিলেন চিন্তাক্লিষ্ট মুনি। শূন্য হাতে কি মুখে যাইব আজ সেই পুণ্যাশ্রমে, যেখানে অকল্পনীয় লবহীন সীতার জীবন। যোগসিদ্ধ ঋষি তিনি, দৈববিদ্যা করায়ত্ত তার। যদি সেই তপলব্ধ দৈব জ্ঞান করিলে প্রয়োগ, মাতৃকোল পূর্ণ হয়, তৃপ্ত করে সীতার হৃদয়, তবে তাই হোক। মহামন্ত্রে জন্ম নিল দেব শিশু, পেল প্রাণ, চঞ্চলতা, অবিকল লবের মতন। যেহেতু নির্মিত কুশে, তার নাম রাখা হলো কুশ। না, আমি নির্মিত নই বাল্মীকির কাল্পনিক কুশে। আমাকে দিয়েছে জন্ম রক্ত ঝরা অমর একুশে। আমাকে দিয়েছে জন্ম রক্ত ঝরা অমর একুশে। কবিতাটা শুনতে শুনতে আরো যেটা মনে হলো, একটা তো ভাষা দিবসের বার্তা এখানে রয়েছে, সাহিত্য বলো কবিতা বলো, এই জিনিসটাই পারে মানে আমাদের অন্তরের কলুষতাকে একেবারে মুছে দিতে। নির্মলেন্দু গুণ, আমরা যে নামটা বললেই ভাবি যে ওপার বাংলার কবি, কিন্তু এপার বাংলার মানে মূল যে মহাকাব্য আমাদের, সেই মহাকাব্যের চরিত্র থেকে একদম ভাষা দিবসের দিকে উত্তরণ ঘটালেন। এত সুন্দর মেলবন্ধন, এবং ওপার বাংলায় বসে এপার ওপার বাংলাকে মিলিয়ে দিলেন। এটা কবিতাই পারে এই মানুষের অন্ধকারকে দূর করে ভাবতে, ভেদাভেদহীন ভাবনা ভাবতে। কেন মানুষ এই উত্তরণের জায়গাটা এখনো ছুঁতে পারছে না, সেটাই মানে আমরা বুঝতে পারি না। যদি মানে সব মানুষ কবিতা পড়তে হয়তো কবিতার মতো সুন্দর হতে পারতো জীবনটা। একদমই তাই। আমরা শুভ কিছুর উত্তরণের জন্যই সবসময় প্রয়াসী, কবিতাকে নিয়ে সেই উত্তরণে পৌঁছতে চাই। তবে অবশ্যই এখন নিতে হবে একটা বিরতি। ফিরে আসছি কথা ও কবিতায় বিরতির পর। বিরতির পর ফিরে এলাম কথা ও কবিতায়। যে জায়গাটায় ছিলাম, যে ভেদাভেদের একটা সমাজ, একটা সেরকম মানুষের
তীর্থক্ষেত্র হয়ে যাক এই গোটা পৃথিবী, এটা ভীষণ রকম চাওয়া। তুমি যেহেতু সম্পূর্ণ দুটো পরিবেশে নিজেকে নিয়ে এসেছো, একেবারে সুদূর ত্রিবেণী থেকে এখন তুমি বালিগঞ্জবাসী, তো তোমার ছোটবেলা বা ওই অঞ্চলে কবিতা বলা আর কলকাতার বুকে দাঁড়িয়ে কবিতাকে নিয়ে কাজ, কবিতা বলা, এই দুটোর মধ্যে কি পার্থক্য দেখতে পাও? পার্থক্য বলতে ওখানে যে বাচ্চারা কবিতা বলে, কবিতাকে ভালোবেসে কবিতার জন্য অনেক টাইম দেয়, কিন্তু এখানকার বাচ্চাদের দেখেছি স্কুলে ভারী ব্যাগ, সেখান থেকে বেরিয়ে টিউশন, সেখান থেকে বেরিয়ে কবিতার ক্লাস, আঁকা, সুইমিং, গান, তার সাথে কবিতা। হ্যাঁ, আমাদের সময় দেখেছি আমাদের রবীন্দ্রনাথ মানে রবীন্দ্র জয়ন্তী যখন আমরা পালন করতাম, পাড়ার 10-12টা ছেলে মেয়ে নিজেরাই ঠিক করলাম এই আজকে 25শে বৈশাখ, চল 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 চল, কিছুই না, কারুর একটা বাড়ির উঠোনে একটা চেয়ার পাতা হলো, সেখানে একটা বড় রবীন্দ্রনাথের ছবি, প্রত্যেকের বাড়িতেই আমাদের মোটামুটি থাকে, একটা মালা দৌড়ে কিনে আনা হলো, বা হাতে একটা শিউলি ফুল, বা শিউলি ফুল ঠিক থাকে না ওই সময়, টগর ফুলের একটা মালা গেঁথে ফেললাম, পড়ানো হলো, একটা ধূপ জ্বালিয়ে দেওয়া হলো, আর আমরা সবাই কেউ নাচ, কেউ গান, কেউ কবিতা করে যাচ্ছি। এই আমাদের এটা অনেক বেশি রবি ঠাকুরের একটা ছবি, সেটা যেন ঈশ্বরের মতোই মনে হতো, আমরা ভাবতাম না যে উনি লেখক বা সেইভাবে কবি, ঠাকুরের মতোই ঈশ্বরের মতো ছিল। এবং এই ভাবনাটা, যে ভাবনাটা ডাক দিয়ে আনতো একসাথে অনেক ছেলে মেয়েদের, এইটা কিন্তু কমে গেছে। মানে এখন সেরকম পাড়ায় পাড়ায় অনুষ্ঠান দেখাই যায় না, মানে অডিটোরিয়াম ছাড়া বড় অনুষ্ঠান সেইভাবে বাচ্চারা এই জায়গাটাই পায় না। মানে পাড়ায় যে পরিবেশ, সেখানে পাড়ার সবাই যে যেমন করুক, পাড়ায় সেই দাঁড়িয়ে পড়ে, এবং একটু হলেও সংস্কৃত ছোঁয়া সেই বাচ্চাগুলোর মনে ঢুকতো, তো সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সেই খোলা মাঠও নেই, জমিও কমে যাচ্ছে, এবং ব্যস্ততা বাড়ছে বাচ্চাদের, সেই জন্য স্কুলের ব্যাগটাও বড্ড ভারী। ভারী ভারী কথায় যাব না, কবিতাই যাব, একটা কবিতা যাই। হ্যাঁ, এবার বলি সুবোধ সরকারের ঘুষ। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট, ছেলেকে লেখা, লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো, যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যাই। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে আমাকে ছুলোছুলি করেন তার ছেলেকে নেওয়ার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এ মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কি না। ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার উপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম মাস্টার মশাইয়ের দিকে, ওই একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি। কোন আদর্শর জায়গাগুলো আমাদের ভাবায়, কবিতার মধ্যে দিয়ে ভাবায়, কেননা এখন এরকম মানুষ পাওয়া বোধহয় খুঁজে দেখতে হবে আর কি, যে বিভিন্নভাবে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন সুবিধা নেওয়ার এমন একটা চলমান পৃথিবীতে আমরা রয়েছি যে এইভাবে মানুষ নিজের জীবনকে ভাবতে পারে। কোথাও স্ত্রীর চিকিৎসার জন্য টাকা নেওয়া হয়েছে বলে বেঁচে থাকার অধিকার চলে গেছে। সেই পুরনো আদর্শগুলো এই কবিতার মাধ্যমে আমরা আবার ভাবতে পারি বা পরবর্তী প্রজন্মকে ভাবাতে পারি যে মানুষের নীতি এটা হতে পারে। শিক্ষকের নীতি, বিশেষ করে শিক্ষকের সাথে যে পরবর্তী প্রজন্মের মানুষ হিসেবে তার নীতি কি হওয়া উচিত, একজন আদর্শ মানুষ কেমন হবে, কবিতাই বোধহয় সেটা জায়গা কোথাও তৈরি করে দিতে পারে।
আর কবির মনের দৃষ্টি। হ্যাঁ, কবি তো সেই ভাবধারাগুলো আমাদের মধ্যে ছড়িয়ে দেন তার কলমের মাধ্যমে, আর সেটা কণ্ঠে তুলে নেন আবৃত্তিকার। আরেকটা কবিতায় যাই। এখানে একটা কথা বলি, আমার একটা নতুন অ্যালবাম বেরোচ্ছে, স্মৃতির শহর। আচ্ছা, তো কাজ প্রায় শেষ, ওই অ্যালবাম থেকে একটি কবিতা বলি। আচ্ছা। স্মৃতির শহর, সুনীল সুনীল গঙ্গোপাধ্যায়। গঙ্গোপাধ্যায়। একদিন কেউ এসে বলবে, তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে, আমি ওইখানে আমার খাটিয়া এনে শোবো, আমার গাছতলা আর ভাল লাগে না। একদিন কেউ এসে বলবে, তোমার ভাতের থালা থেকে আমি 3 গ্রাস তুলে নেব, কারণ আমার কোনো থালাই নেই, আমার অনাহার একঘেয়েমির মতন ধিক ধিক করে জ্বলছে, আর আমার ভাল লাগে না। গাড়ি বারান্দার তলা থেকে ধুলোমাখা 3টে বাচ্চা ছুটে এসে বলবে, ওগো, আমরা বাসি রুটি চাই না, 5 নয়া চাই না, আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আঁচড়ে দাও, আমাদের গাল টিপে দিয়ে বলো, সাবধানে, আমরাও স্কুলে যাব। একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ। সে অবাক হয়ে বলবে, এ কি, আমার জন্য শোকসভা নেই কেন? ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলুম গভীর থেকে আরো গভীরে, আমি ফিরিনি, কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে। আমার নামে তোমরা কেন নাম রাখনি শহরের রাস্তার? তবে এসব রাস্তা কাদের নামে, তাদের তো চিনি না। একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে, তোমরা যারা কোনো দিন কাদা জল মাখনি, মাটিতে শোনোনি কোনো আওয়াজ, জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি, সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো, আর আমার সন্তানরা থাকে উপবাসী। তোমাদের লজ্জা করে না? আমি আসছি। আমরাও আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে, আবার কথা ও কবিতায়। বিরতির পর কথা ও কবিতায় ফিরে এলাম। মহুয়া বসু সেনের সঙ্গে আড্ডা হচ্ছে। আড্ডার রেশটাকে আরো এগিয়ে নিয়ে যাই। তুমি একেবারে কলকাতার বুকেই এখন বর্তমানে কবিতা বলো, যদিও সেই সুদূর ত্রিবেণী থেকে এই কবিতার যাত্রাপথ তুমি যেরকম বললে, তো কখনো জেলার বিভিন্ন যে অনুষ্ঠান হয় সেইখানেও গেছো কবিতা বলতে, তো সেখানকার অভিজ্ঞতা কিরকম, বা কলকাতার থেকে সেই পরিবেশটা কতটা আলাদা লেগেছে তোমার কাছে? এখানে তো আমরা বিভিন্ন অডিটোরিয়ামে কাজ করি, যেখানে যাই সেখানে বেশিরভাগ লোকই হয় কবিতা বলছে, না হলে গান করছে, সব শিল্পীরাই। দর্শক কিন্তু খুব কমই পাই। কিন্তু জেলায় যখন গেছি, জেলায় এমনও হয়েছে 1 ঘন্টার অনুষ্ঠান এরকম করেছি বেশ কয়েক জায়গায়, প্রচুর দর্শক, এবং তারা শিল্পীদের যে কি সম্মান দেয় সেটা বলে বোঝাতে পারবো না। না, আন্তরিকতার জায়গাটা অনেক বেশি, খুব ভালো লেগেছে সেখানে। আর এই কলকাতা বা তার পারিপার্শ্বিক জায়গায় কবিতা বলা নিয়ে কি পরিকল্পনা রয়েছে তোমার? বিভিন্ন জায়গায় কবিতা যেমন বলছি এমনই হয়তো বলে যাব, আর আস্তে আস্তে নিজের পরিচিতিটা যত বাড়ানো যায়। সোশ্যাল মিডিয়া একটা জায়গা ভিন্নভাবে নিজের উপস্থাপনাকে তুলে ধরার, তো সেক্ষেত্রে তুমি কিভাবে ভেবেছো নিজেকে? বিভিন্ন ছোট ছোট চ্যানেলের টুকটাক কাজ আমি করেছি। তোমার যেমন একটা সিডির কথা বললে, তো সেটা নিয়ে ইউটিউবে আমার একটা ইউটিউবে নিজস্ব চ্যানেল আছে। আচ্ছা, চ্যানেল আছে, সেখানে বেশ কিছু কবিতা দেওয়া আছে। তাহলে আমরা আবার কবিতায় যাই। হ্যাঁ, এবার পুরুষের গান, মল্লিকা সেনগুপ্ত। আমার প্রেমের ধরন একটু আলাদা। তোমার গোলাপ কাঁটায় আমাকে বেঁধলে, সে কাঁটা যেন গো তোমারও হৃদয়ে বেঁধে। আমার লাস্য লড়াই তোমার হিললে। পুরুষ, তুমি যে আমার কপাল করছো। পুরুষ, তুমি যে আমার নৌকো চালাও। পুরুষ, তুমি যে ভালোবাসা দিয়ে মারো। কে তোমাকে এত অধিকার দিল ঢালাও? বলেছিলে তুমি চিরদিন ভালোবাসবে। সব মিছে কথা, সব কি শীতের কুয়াশা? রোদ উঠলেই বাতাসে উধাও। তোমার আদর সোহাগ এমনই দুরাশা। তোমাকে দেখেছি আকাশের মতো ব্যাপ্ত, তোমাকে দেখেছি রৌদ্রের মতো তপ্ত।
তোমাকে দেখেছি পশম আলিঙ্গনে, তোমাকে দেখেছি বরফ এবং আগুনে। পুরুষ, তোমায় ভালোবাসি তাই ঝগড়া। নিষ্ঠুর তুমি, সনাতন মনোভঙ্গী। বুঝতে পারো না মেয়েরা পাল্টে যাচ্ছে, শুধু তোমরাই রাজ রয়ে গেলে জঙ্গি। তোমার জন্য শীতে রক্ত চিহ্ন, তোমার সঙ্গে পুড়েছি সতীর চিতায়, তোমার স্মৃতিতে আলো চাল খাওয়া বিধবা। আমার জন্যে কি করেছ তুমি মিতা? তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? ভালোবাসো যদি কেন বা বুঝতে পারো না? তোমার মতোই আমিও একটি মানুষ, আমারও রয়েছে রক্ত মাংস তাড়না। ও পুরুষ, তুমি এত দাম্ভিক কেন গো? কখন তোমার পান থেকে চুন খসবে সেই ভয়ে আমি তটস্থ থাকি। সহসা তুমি ব্যথা দাও, তুমি দাও শ্লেষ ব্যঙ্গ। মল্লিকা সেনগুপ্তর অনেক লেখাই ঠিক এই বক্তব্যটা, যেটা এই কবিতায় উঠে এলো, আমরা পাই। এবং মেয়েদের কোথাও নিজের জায়গাটা নিজেকেই ধরে রাখতে হয়, একদমই তাই। করতে তো হয়ই অবশ্যই, সেটা সব মানুষকেই হয়। এবং ধরে রাখতে গেলেও একটা যে নিরন্তর লড়াই, এই ধরনের কবিতাগুলো অনুপ্রেরণা দেয় যারা, যে মেয়েরা কাজ করে এগোতে চায়। এবারে সরাসরি তোমাকে কিছু প্রশ্ন করবো এবং সেটা সরাসরি খুব তাড়াতাড়ি উত্তর দিতে হবে। কবিতা পড়তে ভালো লাগে না আবৃত্তি করতে ভালো লাগে? কবিতা পড়তেও ভালো লাগে, আবৃত্তি করতেও ভালো লাগে। একটা বাঁচতে হবে। আবৃত্তি করতে বেশি ভালো লাগে। আচ্ছা, প্রিয় কবিকে? প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর যদি তিনজনের নাম বলতে বলা হয়? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, আর নতুন একটা কবি অনিন্দ্য মুখোপাধ্যায়। বাহ, মানে একদম তুমি নতুন কেউ ছুঁয়ে গেলে। আচ্ছা, বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিতে না সোশ্যাল মিডিয়া চ্যাট করতে? না না, বন্ধুদের সাথে আড্ডা দিতে। সরাসরি সেই ব্যাপারটা একটা একদম, সেই চ্যাটিং এর মধ্যে সেই মজাটা নেই, যদিও সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই ব্যস্ত থাকি কম বেশি। আচ্ছা, আর প্রিয় আবৃত্তিকার যদি বলি, তিনজনের নাম যে কোনো? তিনজনের নাম বললে প্রথমেই বলবো জগন্নাথ বসু, দ্বিতীয় হলো তাপস রায়, তৃতীয় জন আমার মা। বাহ, খুব সুন্দর। আমি বলতে যাচ্ছিলাম কোনো মহিলাকে রাখলে না, তুমি এমন একটা নাম বললে যে এরপরে আর কিছু হতে পারে না। আচ্ছা, কবিতার এই যে কবিতার সাথে চলা, সেটা পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে তুমি কতটা আশা রাখো যে তারা কবিতাকে নিয়ে আরো বেশি করে উঠে আসবে? চাই তো কবিতা নিয়ে কাজ হোক, কবি নতুন নতুন মুখ উঠে আসুক, কিন্তু অনেক সময় দেখা যায় যে কবিতা না শিখেই সব এসে ফাংশনে দাঁড়িয়ে পড়ছে। এটা ভীষণ খারাপ লাগে। নতুনদের কবিতা আমি ভীষণ রকম শুনি এবং ভালো লাগে, যারা যারা ভালো কাজ করছে নিশ্চয়ই ভালো লাগে। তাহলে এবার একটা কবিতাতেই যাই। হ্যাঁ যাই। আবার রবীন্দ্রনাথ ঠাকুরেরই লিপিকা থেকে পাঠ করি একটা। বনের ছায়াতে যে পথটি ছিল সে আজ ঘাসে ঢাকা, সেই নির্জনে হঠাৎ পেছন থেকে কে বলে উঠল, আমাকে চিনতে পারো না? আমি ফিরে তার মুখের দিকে তাকালেম, বললেম, মনে পড়ছে কিন্তু ঠিক নাম করতে পারছি নে। সে বললে, আমি তোমার সেই অনেক কালের, সেই 25 বছর বয়সের শোক। তার চোখের কোণে একটু ছলছলে আভা দেখা দিলে, যেন দিঘির জলে চাঁদের রেখা। অবাক হয়ে দাঁড়িয়ে রইলেম। বললেম, সেদিন তোমাকে শ্রাবণের মেঘের মতো কালো দেখেছি, আজ যে দেখি আশ্বিনের সোনার প্রতিমা। সেদিনকার সব চোখের জল কি হারিয়ে ফেলেছ? কোনো কথাটি না বলে সে একটু হাসলে। বুঝলেম সবটুকু রয়ে গেছে ওই হাসিতে। বর্ষার মেঘ শরতে শিউলি ফুলের হাসি শিখে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলেম, আমার সেই 25 বছরের যৌবনকে কি আজও তোমার কাছে রেখে দিয়েছ? সে বলল, এই দেখো না আমার গলার হার। দেখলাম সেদিনকার বসন্তের মালার একটি পাপড়িও খসেনি। আমি বললেম, আমার আর তো সব জীর্ণ হয়ে গেল, কিন্তু তোমার গলায় আমার সেই 25 বছরের যৌবন আজও তো ম্লান হয়নি। আস্তে আস্তে সেই মালাটি নিয়ে সে আমার গলায় পরিয়ে দিলে। বললে, মনে আছে সেদিন বলেছিলে তুমি সান্ত্বনা চাও না, তুমি শোককেই চাও। বললেম, বলেছিলেম, কিন্তু তারপরে অনেক দিন হয়ে গেল, তারপরে
কখন ভুলে গেলেম। সে বললে, যে অন্তর্যামীর পর তিনি তো ভোলেননি। আমি সেই অবধি ছায়া তলে গোপনে বসে আছি, আমায় বরণ করে নাও। আমি তার হাতখানি আমার হাতে তুলে নিয়ে বললেম, এ কি তোমার অপরূপ মূর্তি। সে বললে, যা ছিল শোক আজ তাই হয়েছে শান্তি। আমাদের সকল যত দুঃখ দাবদাহ অন্তরের, সে যেন এরকমভাবেই নির্মল শান্তি পায়। আসলে রবীন্দ্রনাথের লেখাও কোথাও ভীষণভাবে শান্তি দেয় আমাদের। তোমাকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। আরও ভালো করে কবিতা বলো, কবিতাকে নিয়ে এগিয়ে যাও। আমাদের সবার তরফ থেকে এই শুভকামনা, তোমাকে শুভেচ্ছা। আর আমাদের দর্শকদের বলি, আরও বেশি করে ভালোবাসুন কথা ও কবিতাকে। আজকের মতো কথা ও কবিতায় আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।